কবিরাজ শাহজাহানের কাছ থেকে অনুমতি নিয়ে আব্দুর রহিম জিনদের রাজ্য কুকাপ নগরীর জিনদের বাদশাকে আক্রমণ করার জন্য 50 জন সেনা সদস্য নিয়ে বেরিয়ে পড়ে। বন্ধুরা, আপনারা যারা জিনের দুনিয়া প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনেছেন তারা ইতিপূর্বেই অবগত হয়েছেন যে কবিরাজ শাহজাহান একটা সুন্দরী পরীকে উদ্ধার করার জন্য জিনদের রাজ্য কুকাপ নগরীতে যায়, কিন্তু সেখানে তিনি সেই সুন্দরী পরীকে উদ্ধার করার জন্য ব্যর্থ হয়। সেই জিন সর্দারের সাথে ছিল আরও 4টি পালিত জিন, যারা কিনা কবিরাজ শাহজাহানকে সাহায্য করতেছিল। কবিরাজ শাহজাহান যখন বলে আমার আর কোনো কিছু করার নাই, আমাদেরকে পৃথিবীতে ফিরত যেতে হবে, তখন আব্দুর রহিম জিনটি, যিনি কিনা কবিরাজের একমাত্র বিশ্বাসী জিন, তিনি বললেন, হুজুর, সমস্যা যেহেতু আমাদের রাজ্যে, এর সমাধান আমি নিজেই করতে চাই, যদি আপনি অনুমতি দেন। তখন কবিরাজ তাকে বলেছিল, তুমি কি করতে চাও? তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, এই সকল তন্ত্রমন্ত্র দিয়ে আর কোনো কাজ হবে না। আমি চাই আমার রাজ্যে আরও যে সকল ভাই ব্রাদার আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি জিনদের বাদশাকে আক্রমণ করব। তারপরেই আমি জিনদের বাদশাকে পরাজিত করব এবং সেখানে বন্দি থাকা আমার স্বজাতি ভাই ফয়সাল এবং সেই পরীটিকে আমি উদ্ধার করে নিয়ে আসব। কবিরাজ শাহজাহান তখন বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো বন্ধুরা, যুদ্ধে যাওয়ার আগে কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটিকে বলেছিল, আমি যেহেতু তোমাদের সাথে সশরীরে যুদ্ধে উপস্থিত হতে পারতেছি না, কিন্তু আমি তোমাদেরকে একটা সাহায্য করতে চাই। তারপরে কবিরাজ শাহজাহান এক মুঠো বালু দিয়েছিল আব্দুর রহিম জিনটির কাছে এবং বলেছিল, এই বালু যেন তেন সাধারণ বালু না, এই বালুটা যুদ্ধে যাওয়ার পর সৈন্য সদস্যর দিকে তুমি ছুড়ে দিবা। এই প্রতিটা বালু কয়েক গুণে রূপান্তরিত হবে, তারপর তোমার অপোনেন্ট টিমের সমস্ত সৈন্যদের চোখের মধ্যে প্রবেশ করবে। এই সুযোগে তুমি তাদেরকে আক্রমণ করবা। আব্দুর রহিম জিনটি তার গুরুর দেওয়া উপহার এক মুঠো বালি খুব সযত্নে সেই দিন রাত্রে রেখে দিয়েছিলেন পরের দিন সকালবেলা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গুরুর থেকে অনুমতি নিয়ে 50 জন জিন সদস্য নিয়ে কুকাপ নগরীর বাদশাকে আক্রমণ করার জন্য রওনা হয়ে যায়। এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আব্দুর রহিম জিন। তো তারা হাঁটতে হাঁটতে সেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা শুরু করে দেয়। কিছুক্ষণ যাওয়ার পর তাদের মাঝে কিছু জিন বলা বলি করতেছিল, আমরা মাত্র 50 জন, আর আমাদের মহারাজের অনেক সেনা সদস্য, আমরা কি তাদের সাথে যুদ্ধ করে পারবো? মাত্র কয়েকদিন ট্রেনিং নিয়ে আমরা কি তাদের সাথে যুদ্ধ পারবো? তো পিছন থেকে এই শব্দগুলো আব্দুর রহিম জিনের কানে ভেসে আসছিল। তো আব্দুর রহিম জিনটা খুবই অস্বস্তিতে ভোগে এবং তিনি তখন তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যায়। তারপর তিনি তার সেনা সদস্যদেরকে লক্ষ্য করে কিছু কথা বলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমরা একটা মহৎ কাজের জন্য যাচ্ছি, আর কতকাল তোমরা গোলাম হয়ে এখানে কাটাবা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো পৃথিবীতে থাকি আমার গরুর সাথে। সমস্যা তো তোমাদের। আমি চেয়েছি শুধুমাত্র তোমাদেরকে চিরতরে স্বাধীন করার জন্য। আমি তো সব কিছুই তোমাদের জন্যই করছি। আমি চাইলেই তো আমার কবিরাজ শাহজাহানের সাথে আমি পৃথিবীতে ফেরত যাইতে পারতাম, আমি তো যাই নাই। তাহলে কি তোমাদের উচিত না আমাকে সাহায্য করা? তোমরা তোমাদের মনোবল ঠিক রাখো, ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে জয়লাভ করবই। তারপর তারা আবারও রাজপ্রাসাদের দিকে আগাতে থাকে। বন্ধুরা, আব্দুর রহিমের জিন সদস্যদের ভারী কোনো অস্ত্র ছিল না। সাধারণ মানের কিছু অস্ত্র, ভারী তরোয়াল ছিল, তাও হাতে গোনা কয়েকজনের হাতে, আর বাকি কয়েকজনের হাতে তো শুধুমাত্র লাঠি ছিল। এই নিয়েই তারা রাজপ্রাসাদের দিকে আগাচ্ছিল, কিন্তু তাদের ছিল বুক ভরা সাহস আর কঠোর মনোবল। যেভাবেই হোক এই যুদ্ধে তারা জিতবেই। তো বন্ধুরা, একটা সময় তারা রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয়। তারপর তারা দেখতে পারে সেই রাজপ্রাসাদকে কেন্দ্র করে অসংখ্য জিন সদস্যগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই রাজপ্রাসাদকে পাহারা দিচ্ছে। আর তারা ভালোভাবে অবগত আছে যে পৃথিবী থেকে একজন কবিরাজ তাদেরকে ক্ষতি করার জন্য তাদের রাজ্যে এসেছে, যার কারণেই সেই রাজ্যের জিন সদস্যগুলো আরো সতর্কতার সাথে অবস্থান করছিল, যাতে কোনোভাবেই তাদের মহারাজের কোনো ক্ষতি না হয়। আপনারা ইতিপূর্বে অবগত আছেন সেই রাজপ্রাসাদের যিনি মহারাজ, তিনি কিন্তু অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি সুস্থ এবং তিনি ভিতরে বিশ্রাম অবস্থায় আছেন। আব্দুর রহিমের জিন সদস্য মাত্র 50 জন, কিন্তু সেই জিন রাজ্যের মহারাজের জিন সদস্যগুলো ছিল প্রায় 500 জনের উপরে। মাত্র 50 জন জিন সদস্য 500 জন জিন সদস্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে। কতটা সাহস থাকলে তারা এই যুদ্ধে লিপ্ত হতে পারে? তো যাই হোক, আব্দুর রহিম জিনটি আবারও তাদেরকে বলে, তোমরা তোমাদের মনোবল হারাবা না। দেখো আমার হাতে কি,
তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে কি? তখন অনেকে প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা একটা বালি। তখন আব্দুর রহিম জিনটা বলে, এটা কিন্তু যেন তেন বালি না, গতকাল আমাদের কবিরাজ শাহজাহান এই বালিটা আমাকে দিয়েছিল এবং তিনি আমাকে বলেছিল এই বালিটা আমাদের শত্রু পক্ষের দিকে নিক্ষেপ করার জন্য। আর আমরা যখন নিক্ষেপ করব এই বালিটা কিন্তু দ্বিগুণ আকার হয়ে তাদের চোখের মধ্যে প্রবেশ করবে, আর এই সুযোগেই আমরা কিন্তু তাদেরকে আক্রমণ করব। তোমরা কি বুঝতে পারছো? তখন সবাই বলে, হ্যাঁ আমরা বুঝতে পারছি, আমরা প্রস্তুত, আপনি সামনে আগান। তারপর আব্দুর রহিম আস্তে আস্তে সামনের দিকে আগায়। এক পর্যায়ে তারা যখন ফেস টু ফেস অবস্থান করে তখন সেই রাজ্যের জিন সদস্যগুলো বুঝতে পারে তাদেরকে আক্রমণ করার জন্যই তাদেরই রাজ্যের কিছু জিন চলে এসেছে। তখন তারা একটা সাইরেন্স বাজিয়ে দেয়, যে সাইরেন্সের শব্দে আরো শত শত জিন রাজপ্রাসাদের ভিতর থেকে বাইরে চলে আসে এবং সতর্কতার সাথে অবস্থান নেয়। দুই পক্ষ যখন সামনের দিকে আগাচ্ছিল, কে আগে কত দ্রুত আঘাত করতে পারে সেটার প্রতিযোগিতা যখন চলতেছিল, ঠিক হাত দশেক সামনে যেয়ে আব্দুর রহিম জিনটি হাতে থাকা এক মুঠো বালি সামনের দিকে বিসমিল্লাহ বলে ছিটিয়ে দেয়। তিনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন সে বালিটি কয়েক গুণে রূপান্তরিত হয়ে প্রতিটা বালি সেই জিন সর্দারের প্রতিটা জিন সদস্যদের চোখে মুখে যে আশ্রে পড়ছে। তাদের কাছে মনে হচ্ছিল এ যেন বালির ঝড় বয়ে যাচ্ছে। যখন জিন সদস্যদের চোখের মধ্যে অবস্থান করে তখন তারা আর চোখে দেখতে পায় না। তখন তাদের হাতে যে সকল অস্ত্র ছিল সমস্ত অস্ত্রগুলো ফেলে দিয়ে চোখ চুলকাইতে শুরু করে, অর্থাৎ চোখ পরিষ্কার করতে শুরু করে। আর এই সুযোগে আব্দুর রহিম এবং আব্দুর রহিমের জিন সদস্যগুলো তাদেরকে একের পর এক আক্রমণ করে এবং পরাজিত করতে শুরু করে। এভাবে তাদের বেশ কিছু সৈন্য সেখানেই পরাজিত করে দেয়। তারপর খুব সহজেই তারা সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। সেখানে তো তেমন কোনো জিন সদস্য ছিল না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তারা যখন 50 জন সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে তখন সেখানে 3 থেকে 4 জন পাহারাদার জিন ছিল, যারা কিনা তাদেরই রাজ্যের মহারাজকে পাহারা দিচ্ছিল রুমের বাইরে থেকে। যখন 50 জন জিন সদস্য রাজ্যের মধ্যে প্রবেশ করে সেই সকল 3-4 জন জিনগুলো তারা যেন পালানোর জন্য চেষ্টা করতেছিল, কিন্তু তারাও পালানোর সময় পায় নাই। তারাও বন্দী হয়ে যায় সেই আব্দুর রহিমের জিন সদস্যের হাতে। একটা পর্যায়ে আব্দুর রহিম সেই রাজ্যের মহারাজের কাছে পৌঁছায় এবং দেখে সেই মহারাজ শুয়ে আছে। সমস্ত অবস্থায় সেই মহারাজকে আক্রমণ করে এবং সেই মহারাজের 2 হাত বেঁধে দেয় এবং চোখ ভালোভাবে বেঁধে দেয়। তারপর তার সৈন্য সদস্যের হাতে তুলে দেয়, বলে দেয় যে একে আমি এখন মারবো না, একে নিয়ে যাব আমার কবিরাজের কাছে, আমার গুরু একে নিজ হাতে শাস্তি দিবে। আর তোমরা আমার সাথে আসো, আমাদেরকে শীঘ্রই কারাগারে যেতে হবে। সেখানে আমার ভাই ফয়সাল এবং তোমাদের রাজ্যে সেই অসহায় পরিটি বন্দী অবস্থায় আছে। আরও অসংখ্য জিন সদস্য আছে যারা কোনো অপরাধ করে নাই, কিন্তু তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে। তোমরা দ্রুত আমার সাথে আসো, তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যেতে হবে, তা না হলে আবার অন্য কোনো বিপদ হতে পারে। আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। সকল সদস্য নিয়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করার পর দেখে প্রতিটা কারাগারের মধ্যে তালা ঝুলানো, এবং এই তালা কিন্তু যেন তেন তালা নয়। এই তালা এমন এক তালা, এই তালাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের প্রতিটা জায়গায় সাইরেন্স বেজে উঠবে। আর সাইরেন্স বেজে উঠলেই সেই রাজপ্রাসাদে থাকা প্রতিটা জিন সদস্য বুঝতে পারবে তাদের কারাগারের মধ্যে কেউ প্রবেশ করেছে এবং আটকে থাকা সদস্যদেরকে মুক্তি করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু সেই রাজ্যের মহারাজের যে সকল জিন সদস্যগুলো ছিল তারা তো সবাই পরাজিত, অনেকে পালিয়েছে, অনেকে আক্রান্ত হয়ে মাটিতেই পড়ে আছে। কাজেই সেই তালা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাইরেন্স বেজে উঠলেও কেউ আর আসার দুঃসাহসিকতা দেখায় না। তখন তাদের কাছে কিছু পাথর ছিল, সেই পাথর দিয়ে অনেক কষ্টে তালাগুলো ভাঙে এবং তাদের স্বজাতি ভাইদেরকে উদ্ধার করে। তারা দেখতে পায় সেই পরীটি খুবই অসহায় অবস্থায় কারাগারের মধ্যে শুয়ে আছে। এতটাই অসহায়, তিনি হাঁটতে পারছেন না, তিনি উঠতে পারছেন না। দেখে বোঝাই যাচ্ছে প্রত্যেক দিন এই অসহায় পরীটির উপর মানসিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তখন আব্দুর রহিম জিন তার সেনা সদস্যদেরকে বলে, তোমরা খুব সাবধানে এই পরীটিকে ধরো, তুলে আমাদের সাথে নিয়ে যাবা, সে যেন কোনো কষ্ট না পায়। আর আরেকটা কারাগারে ছিল তারই স্বজাতি ভাই ফয়সাল। এই ফয়সালও কিন্তু আব্দুর রহিম জিনটের সাথে এই পরীটিকে উদ্ধার করার জন্য এসেছিল, কিন্তু আব্দুর রহিম জিন এখান থেকে পলায়ন করতে পারলেও ফয়সাল তাদের হাতে আটকে পড়ে। তো ফয়সালের অবস্থা খুবই খারাপ। ফয়সালকে এত পরিমাণ শারীরিক নির্যাতন করা হয়েছে যে ফয়সাল উঠে দাঁড়াতে পারতেছে না।
ফয়সালকে যখন আব্দুর রহিম জিনটি দেখে তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। তিনি দেখতে পায় ফয়সালের অবস্থা খুবই খারাপ। এভাবে আর কয়েকদিন গেলে হয়তো ফয়সাল তাদের কাছ থেকে চিরতরেই হারিয়ে যেত। যাই হোক, ফয়সাল যে কারাগারে ছিল সেই কারাগারে তালাটা ভাঙে এবং ফয়সালকে সেভাবে উদ্ধার করে। এছাড়া বাকি যে জিনগুলো বন্দী ছিল সকলকে উদ্ধার করে নিয়ে আব্দুর রহিম জিন খুব সযত্নে সতর্কতার সাথে সেই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায় এবং তারা আস্তে আস্তে তাদের কলোনির উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা একটা পর্যায়ে তাদের নিজেদের কলোনিতে পৌঁছায়। পৌঁছানোর পর আব্দুর রহিম দেখতে পায় কবিরাজ শাহজাহান চোখ বন্ধ করে ধ্যান করছে। মূলত তারা যেন যুদ্ধ জয়লাভ করতে পারে এজন্যই কবিরাজ কিছু একটা করার চেষ্টা করতেছিল। তো তারা অনেক খুশিতে আত্মহারা হয়ে কবিরাজের কাছে যেয়ে বলে, হুজুর, আমরা ফিরে এসেছি। আমরা শুধু ফিরেই আসি নাই, আমাদের রাজ্যের দুষ্ট জিনকে ধরেও নিয়ে এসেছি। দেখুন, আপনি চোখ খুলুন, এই সেই মহারাজ যে কিনা আমাদের রাজ্যকে অশান্ত করে রেখেছিল, যে কিনা অসহায় পরীকে বন্দী করে রেখেছিল, যে কিনা আমার স্বজাতি ভাই ফয়সালকে মানসিক শারীরিক নির্যাতন করেছিল, যে কিনা অসংখ্য জিনকে বিনা কারণবশত আটকে রেখেছিল তার কারাগারে। আপনি চোখ খুলুন। তারপর কবিরাজ শাহজাহান আস্তে আস্তে চোখ খোলে এবং তিনি দেখতে পায় সকলেই তার সামনে উপস্থিত। এটা দেখার পর তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। কবিরাজ শাহজাহানের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। কবিরাজ শাহজাহান আব্দুর রহিমকে জড়িয়ে ধরে, বলে, আমি জানতাম তুমি পারবে। তখন আব্দুর রহিম জিন বলে, হুজুর, আমি তো কিছুই করি নাই, সবই তো আপনিই করলেন। আপনি যদি ওই বালিটা না দিতেন তাহলে কি হতো আমরা জানতাম না। আমরা তো ছিলাম সবে মাত্র 50 জন জিন, কিন্তু তারা তো ছিল 500 জনের উপরে। আমরা এত মাত্র কম জিন, তাদের সাথে কি পারতাম? আমাদের হাতে তো কোনো ভারী তেমন কোনো অস্ত্র ছিল না। যদি আপনি না ওই বালিটা আমাদেরকে না দিতেন তাহলে তো আমাদের অবস্থা আরো খারাপ হইতো। এই যুদ্ধের সম্পূর্ণ ক্রেডিট আপনার। এই যুদ্ধে আপনি সশরীরে উপস্থিত না থাকলেও এই যুদ্ধের প্রধান সেনাপতি আপনি। তারপর কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটিকে বলে, আমি তোমার প্রতি অত্যন্ত খুশি। আমি পৃথিবীতে ফিরে তোমাকে পুরস্কৃত করব। এরপর আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, দেখুন আমাদের রাজ্যের মহারাজকে, যে কিনা আসল কালপিট। একে কি করবেন আপনি করেন। তখন কবিরাজ শাহজাহান বলে, একে নিয়ে এসেছো, ভালো করেছো। একে আমি এমন পরিমাণ শাস্তি দেব যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এই কথা শোনার পর সেই রাজ্যের মহারাজ ভয়ে কাঁপতেছিল। তো যাই হোক, কবিরাজ শাহজাহান বলে, একে আমি আমার সাথে পৃথিবীতে নিয়ে যাব। তারপরেই কবিরাজ শাহজাহান তার ব্যাগ থেকে একটা বোতল বের করে এবং বোতল বের করে মাটিতে রাখে। তারপর কিছু দোয়া কালাম পড়তে শুরু করে। একটা পর্যায়ে সেই জিনদের রাজা আস্তে আস্তে ছোট হয়ে যায়। এতটাই ছোট হয়ে যায় তাকে যেন হাত দিয়েই ধরা যাবে। তারপর সে একটা সময় ধোঁয়াকৃতির রূপ ধারণ করে এবং সেই ধোঁয়াটা সম্পূর্ণরূপে বোতলের মধ্যে প্রবেশ করে। তারপর আব্দুর রহিম জিনটা সেই বোতলের সিপিটা লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর সেই বোতলটা হাতে নিয়ে বলে, এই জিন সারা জীবন বোতলের মধ্যেই বন্দী থাকবে আর আমি একে পৃথিবীতে নিয়ে যাব। তারপর তাকে 200 ফিট মাটির নিচে পুঁতে রাখবো। সারা জীবন এই বোতলের মধ্যেই তাকে থাকতে হবে। বন্ধুরা, যে পরীটিকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল সেই পরীটা খুবই অসুস্থ। তাকে ধরে আছে কয়েকজন জিন সদস্য। এই পরীটির বাবা অসুস্থ থাকার কারণে তাকে কিন্তু যুদ্ধে নিয়ে যাওয়া হয়নি। তিনি একটা রুমের মধ্যে শুয়েছিলেন আর আল্লাহ আল্লাহ করতেছিলেন। তিনি জানেন না এই জিন সদস্যগুলো ফিরে এসেছে, যার কারণে তাকে ডাকা হয়। একটা সময় তিনি রুম থেকে বের হওয়ার পর তিনি যখন দেখতে পায় তার মেয়েকে, তখন সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে তার পরী মেয়েকে জড়িয়ে ধরে। সেই পরীটিও তার বাবার কণ্ঠ শুনে চোখটা খুলে দেয়। চোখটা খুলেই তার বাবাকে দেখতে পারে। পরীটিও তার বাবাকে জড়িয়ে ধরে। পরীটি কান্না করতে শুরু করে, তার বাবাটিও কান্না করতে শুরু করে। এ যেন বাবা মেয়ের এক মিলন। কতদিন পর মেয়েকে যেন জড়িয়ে ধরলো। তারপর সেই জিনটি কবিরাজের কাছে লুটিয়ে পড়ল, তার পা ধরে বলল, হুজুর, আপনি যদি না থাকতেন আমি আর কখনোই আমার মেয়েকে কাছে পেতাম না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি সারা জীবন আপনার কৃতদাস হয়ে কাটাতে চাই। আমাদেরকেও আপনার সাথে পৃথিবীতে নিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আরে কি করছেন আপনি? আমি যেটা করেছি আমি আমার নিজ থেকে করেছি। আমি চাচ্ছিলাম আপনাদের রাজ্য এই দুষ্ট জিনের হাত থেকে রক্ষা পাক। এজন্যই আমি আপনাদের রাজ্যে এসেছি। তবে আমার মেইন উদ্দেশ্য ছিল আপনার মেয়েকেই উদ্ধার করা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর কবিরাজ শাহজাহান বলেন, আমাদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। অনেকদিন হলো আপনাদের এই জগতে আমরা এসেছি। আমরা আবারও পৃথিবীতে ফেরত যেতে চাই।
আপনাদের তো সমস্যার সমাধান হয়ে গেল। তখন সেই অসহায় পরীটির বাবা বলেন, হুজুর আমাকেও আপনাদের সাথে নিয়ে চলেন। আমি এবং আমার মেয়ে আপনার সাথে যেতে চাই। আপনি এত ভালো একটা মানুষ, আপনার সাথে যদি আমি থাকতে পারি আমরা নিজেরা ভাগ্যবান মনে করব। তখন শাহজাহান হুজুর বলে, আপনি আমার সাথে তো যেতে পারবেন না, আমার পালিত জিন 4টা আছে, এই 4টা নিয়ে আমি সকল কাজ সম্পূর্ণ করি। আপনি যে কোথায় থাকবেন, আর আপনার একটা সুন্দরী মেয়ে আছে, আমি চাই না আপনাদের রাজ্য ছেড়ে আপনারা আমার সাথে থাকুন। আমি তো আমার পালিত 4টা জিনকে সবসময় বলি যে তোমরা তোমাদের রাজ্যে ফেরত যাও, আমার সাথেই বার কতদিন থাকবা, আমার কারণে তোমরা কেন স্বদেশ ত্যাগ করে থাকবা, তোমরা তোমাদের স্বদেশে ফিরে যাও। কিন্তু তারা আমাকে ছাড়া কিছুই বোঝে না, তাই তারা আমার সাথেই আছে। কিন্তু আপনি তো এখানকার বাসিন্দা, আপনি তো এখানেই থাকবেন তাই না? সেই জিন কলোনিতে আরো যে সকল জিন ছিল সবারই আবদার, হুজুর আপনি আমাদের এখানে একেবারে থেকে যান, আপনি আমাদের দেখভাল করেন, আমরা কিভাবে চলবো এটা আপনি নির্ধারণ করবেন, আপনি এখানে থেকে যান, আপনাকে আমরা রাজার হালতে রাখবো। রাজার হালতই না, আপনি আমাদের এইখানের মহারাজ হিসাবেই থেকে যান, এই রাজ্য আপনি চালান। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি কিভাবে তোমাদের রাজ্য চালাবো? আমি তো জিন না, আমি মানুষ জাতি, আমি মানুষ জাতি হয়ে তোমাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আমার স্থান তো পৃথিবীতে, আমার স্থান তো এই কুকাপ নগরীতে নয়, আমি তো একজন মুসাফির। আমি এসেছিলাম তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তোমাদের সমস্যা যেহেতু সমাধান হয়ে গিয়েছে, আমার উচিত তোমাদেরকে ছেড়ে আমাদের পৃথিবীতে চলে যাওয়া, কেননা আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা কিনা আমার অপেক্ষায় আছে, আমি তাদেরকে উপকার করে থাকি। তোমাদের রাজ্যে তোমাদের মাঝে যে সকল দুষ্ট জিন ছিল যারা কিনা অন্যায়ভাবে তোমাদের সাথে অত্যাচার করত, ঠিক তেমনি তোমাদের কিছু স্বজাতি ভাই আছে যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, অবিচার করে, আর আমি তাদেরকে সাহায্য করে থাকি। তাদেরকেও তো আমার দেখতে হবে তাই না? তোমাদের এখানে থাকলে তো আমি এটা করতে পারবো না, কাজেই আমার চলে যাওয়াটা খুবই বাধ্যতামূলক। আমি জানি না আমার অপেক্ষায় কত মানুষ আছে, আমার বাড়িতে কত মানুষ এসে আমার খোঁজ খবর নিচ্ছে আমি বলতে পারবো না, তবে এটা আমি জানি অসংখ্য মানুষ এসে সবসময় আমার খোঁজ খবর নেয়, কেউ না কেউ রোগী, কেউ না কেউ রোগীর পরিবারের কোনো সদস্য আমার অপেক্ষায় আছে, আমাকে যেতে হবে। তোমরা আর কোনো আবদার আমাকে নিয়ে করিও না, আমি চলে যেতে চাই। তখন সেই কলোনির মাঝে অনেক জিনগুলোই বলে, হুজুর তাহলে আমাদের রাজ্যের মহারাজা কে হবে, বা আমরাই কাকে সর্দার হিসেবে মানব, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি তোমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে পারি, সেটা কি তোমরা মানবা? যদি মানো তাহলে আমি এই মুহূর্তে তোমাদেরকে একজন তোমাদের নেতা বানিয়ে যেতে চাই, তোমাদের সর্দার বানিয়ে যেতে চাই, যে কিনা তোমাদের দেখভাল করতে পারবে। তখন বাকি জিনগুলো বলে, হুজুর আপনার সমস্ত কথাই আমরা মানব, আপনি একজন যোগ্য ব্যক্তিকে আমাদের নেতা হিসাবে বানিয়ে যান। তখন কবিরাজ শাহজাহান বলে, আজকে আমার এইখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান কার জানো তোমরা? তখন কেউ কোনো কথা বলতেছিল না, অনেকে আব্দুর রহিম জিনের দিকে তাকায়, কেননা আব্দুর রহিম জিনটা খুবই শক্তিশালী, তিনি তো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তার কারণেই যুদ্ধ সংগঠিত হয়েছে। কাজেই অনেকেই ভাবতেছিলেন কবিরাজ শাহজাহান হয়তোবা আব্দুর রহিম জিনটিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলতেছেন, যার কারণেই অনেক জিনগুলো আব্দুর রহিমের দিকে তাকাচ্ছিলেন বারবার। তখন কবিরাজ শাহজাহান বলেন, তোমরা যাকে ভাবছো সে না, ও তো আমার সঙ্গী, ও তো তোমাদের এখানে মহারাজ হতে পারবে না। আমি যার কথা বলছি সে হলো এই সুন্দরী পরীটির বাবা, যে কিনা আমার পাশেই দাঁড়িয়ে আছে। ইনি যদি আমাদের পৃথিবীতে না যাইতো, ওনার মেয়ের কথা না বলতো, তোমাদের সমস্যার কথা না বলতো, তাহলে তো আমি জানতেই পারতাম না তোমাদের কুকাপ নগরীতে এত বড় অন্যায় অবিচার হচ্ছে, তাহলে তো আমি কখনো আসতেই পারতাম না। কাজেই আমার মতামত যদি তোমরা নাও, তাহলে আমি বলবো সকল কিছু বিবেচনা করে আমি এই জিনটাকেই তোমাদেরকে সিলেক্ট করে দিলাম, একমাত্র রাজা হওয়ার যোগ্যতা ওনারই আছে। আমি যতটুকু জানি ওনার মনটা অনেক ভালো, তোমরা চাইলে ওনাকে রাজা হিসেবে মানতে পারো, তোমাদেরকে অনেক শান্তিতে রাখবে। এই কথা শোনার পর পরীটির বাবা হাত জোর করে অনুরোধ করেন, বলেন, হুজুর আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, এই এত বড় রাজ্যের দায়িত্ব আমি নিতে চাই না। আমি সাধারণ একটা জিন, আমি সাধারণভাবেই থাকতে চাই, আমি শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমি এত বড় দায়িত্ব নিয়ে কিভাবে সামলাবো? একটা দায়িত্ব নিলে হবে না, সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি যে সিদ্ধান্তটা জানিয়েছি সেটা অনেক ভেবেচিন্তে জানিয়েছি, এখন বাকি জিনরা যারা আছে তোমরা কি বলো আমাকে সেটা জানাও। তখন সবাই হাত উঁচু করে জানায়, হুজুর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তে আমরাও একমত, আমরাও তাকে মেনে নিয়েছি। তিনি যদি চাই তাহলে আজ থেকে তিনি আমাদের নতুন সর্দার, তার কথা মতোই আমরা চলবো। তারপর কবিরাজ শাহজাহান পরীটির বাবাকে বলে,
আজকে থেকে তুমি এই কুকপ নগরীর রাজা, নতুন সর্দার। তুমি আশা করি সবাইকে খুব সুন্দরভাবে দেখে শুনে রাখবা। আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে গেলাম, এই দায়িত্ব তোমার পালন করতে হবে। তুমি কি পারবা? তখন পরীটির বাবা বলে, হুজুর, যেহেতু আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি যেহেতু এটার যোগ্য বলে আপনি বিবেচনা করছেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার আমানত রক্ষা করার জন্য। আমার কাছে যদি কখনো মনে হয় এটা আমি পারছি না পালন করতে, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই দায়িত্ব ছেড়ে দিব। তখন কবিরাজ শাহজাহান বলেন, সাব্বাস, এই কনফিডেন্স তোমার কাছ থেকে আমি আশা করছিলাম। আমি জানি তুমি পারবা, তোমাকে পারতেই হবে। তারপর সকল জিনগুলো নতুন রাজার নামে জয়ের ধ্বনি দেয়। যাই হোক, কবিরাজ শাহজাহান তখন বলে, আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তোমাদের যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে আর কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদেরকে এখন বিদায় দাও, আমরা পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত। তারপর সকল জিনগুলো কবিরাজ শাহজাহানের কাছে এসে করজোড়ে মিনতি করে যে, হুজুর, আপনি মাসে অন্তত একবার আমাদের রাজ্যে প্রবেশ করবেন, আমাদের রাজ্যে আসবেন। আমরা আপনাকে আমাদের রাজ্যে পাইলে আমরা অনেক খুশি হব। অন্তত মাসে একবার আমাদেরকে দেখার জন্য আসবেন। আর যদি না আসেন, তাহলে আমরা সবাই মিলে আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে চলে যাব। তখন কবিরাজ শাহজাহান বলে, অবশ্যই, তোমরা যখন খুশি আমার কাছে চলে আসতে পারো। তারপর কবিরাজ শাহজাহানের 4টা যে পালিত জিন ছিল, কোথা থেকে যেন বিছানা চাদরের মতো একটা কালো কাপড় নিয়ে আসে। তারপর সেটা মাটিতে বিছিয়ে দেয়। মাটিতে বিছিয়ে দেওয়ার পর কবিরাজ শাহজাহান সেটার মাঝখানে যেয়ে বসে এবং চোখ দুটো বন্ধ করে নেয়। 4টা জিন 4 কোণা ধরে উঠতে শুরু করে। 2 ঘন্টার পথ অতিক্রম করে কবিরাজ শাহজাহানের বাড়িতে আসে। তখন কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর, আপনি চোখ খুলুন, আমরা আপনার বাড়িতে চলে এসেছি। কবিরাজ চোখ খুলে দেখে চারিদিকে অন্ধকার। তখন কবিরাজ বুঝতে পারে আমরা হয়তোবা রাত্রেবেলা চলে এসেছি, সেইখানে দিন হলেও আমাদের এইখানে হয়তো রাত। তারপর কবিরাজ সেখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর তার যে পালিত 4টা জিন ছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, তোমরা এই কয়েকদিন অনেক পরিশ্রম করছো, অনেক টেনশন করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন সবাই বিশ্রামে যাও, যে যেখানে থাকতা সেখানে যাও, যে বিশ্রাম করো। আপাতত 2-3 দিন তোমাদেরকে আমি কোনো কাজের জন্য ডাকবো না। তোমরা আনন্দ করো, ফুর্তি করো আর বিশ্রাম নাও। সবাই অনেক খুশি হয়ে যায়। 2-3 দিন তারা ছুটি পেয়ে গেল, নিজের মতো সময় কাটাবে, ঘুরবে ফিরবে, আনন্দ করবে। হুজুর তাদেরকে ডাকবে না কাজের জন্য, তারাও অনেক খুশি। তারপর তারা হুজুরকে সালাম দিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর কবিরাজ শাহজাহান তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তালা খুলে রুমে প্রবেশ করে। প্রিয় বন্ধুরা, জিনের দুনিয়া ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক করুন, কমেন্ট করুন, একটা শেয়ার করুন। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তী ঘটনাটা নিয়ে হাজির হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।